আমরা যদি সামনে আগাই তাহলে ছাত্রলীগও সামনে, পুলিশও পেছনে, আমরা মাঝখানে একটা ফিনিশিং খাই দেবো, ঠিক আছে? তখন বুঝে না ভাই, ছেলেগুলো কিন্তু আন্দোলনের রিয়েল আন্দোলনকারী, ওরা কিন্তু মাঠ থেকে শিখছে পুলিশকে ট্যাকেল দেয়া। বিএনপির সাথে আমি আন্দোলন করছি, অন্য দলের সাথে আন্দোলন করছি, ওরা কিন্তু এই ট্যাকেল গুলো যাবে না, যেটা ছাত্ররা শিখছে। ওরা বলে ভাই সামনে আগান যাবে না, গেলে ধরা খেয়ে যাবো, পুলিশ আমাদের মাঝখানে পড়ে যাবো। তখন আমরা আরো ব্যাগে চলে গেছি। এরপরে ওরা কিন্তু ছাত্রলীগ আবার আঘাত শুরু করছে, মারা শুরু করছে। আমার ক্যামেরায় 5-6 জন আমি ছবি তুলছি আহত হওয়ার ভয়ানক। আমি এরপরে একটা দোকান ছিল, আমি দোকানে টাকা দিয়ে দিয়েছি, সবাই খা। ওইখানে আমার সামর্থ্য অনুযায়ী সবাই যায়, ওখানে খাইছে, আমি লাঠি নিয়ে বেরিয়ে গেছি। 3-4 ঘন্টা আমি যুদ্ধ করছি। ছাগলা এগুলো আমাকে ফোন দিছে, ওরা সবাই দৌড় মারছে, আমি 4 ঘন্টা আমি যুদ্ধ করছি। এবং ওই দিনই আমি মারাত্মকভাবে আহত হয়েছি। আমি সারা শরীরে আমার বুলেট, এবং বুলেটগুলো আমি তারেক রহমানকে দেখানোর জন্য আমি রেখে দিচ্ছি। এমনকি ওইসব ফুটেজ দেখলে আমার সেই চিত্রটা পাবেন। মানে ওই দিন আমি আমার জীবনে দুঃখ, ওই দিন পুলিশ মারতে পারিনি, কিন্তু কাদানে গাড়িতে আমি কিন্তু আঘাত করছি। কিশোর আন্দোলন ফ্যাক্ট 2018 নুরুরাজ্যের আন্দোলনটা সত্য, কিন্তু আবার এই বিএনপি বা রাজনৈতিক কর্মীদের যে আন্দোলন দ্বিতীয় পর্ব মুক্তিযুদ্ধের, সেটাও সত্য। কিন্তু এটাই প্রতিষ্ঠিত বয়ান হওয়া উচিত বলে আমি মনে করছি। আসসালামু আলাইকুম, সবাইকে নয়া আলো স্টুডিওতে স্বাগতম। যেই উদ্দেশ্যে আজকে আপনাদের সবাইকে আমরা নয়া আলো স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আজ থেকে ঠিক 1 বছর আগে জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। তারই ধারাবাহিকতায় নয়া আলো আয়োজন করতে যাচ্ছে এই বিপ্লবের স্মৃতিকথন 36 দিনের 36টা ধারাবাহিক পর্ব, যেখানে আপনারা প্রতিদিনই পাচ্ছেন সরাসরি জুলাই যুদ্ধে অংশগ্রহণ করা আমাদের জুলাই যোদ্ধারা। তো তারই ধারাবাহিকতা 3য় পর্ব। তাদের স্টুডিওতে আমাদের গেস্ট হিসাবে উপস্থিত আছেন আমাদের জুলাই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করা আমাদের নাফিজ ইমতিয়াজ শিমুল ভাই, যিনি সাবেক ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, মেধাবী ছাত্র, এবং জুলাই যুদ্ধে সরাসরি যিনি শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছিলেন, এবং ফেনীতে 4ই আগস্ট যিনি সরাসরি অস্ত্রের মুখে পড়েছিলেন, এবং যিনি প্রেডিকশন করেছিলেন যে আমরা সবাই কিংবা আমাদের সকল জুলাই যোদ্ধারা এই যুদ্ধে কিংবা এই আন্দোলনে সফল হবে, এমন একটা প্রেডিকশন তিনি করেছিলেন। এবং সাথে আছি আমি মোহাম্মদ ইমতিয়াজ আরিয়ান। আজকে আমরা কথা বলবো নাফিজ ভাইয়ের সাথে। সালাম আলাইকুম নাফিজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে নয়া আলো স্টুডিও একটা প্রতিবেদন চালু করেছে জুলাই বিপ্লবের স্মরণে স্মৃতিকথনে, এটা আপনি কিভাবে দেখছেন? এটা অনেক সুন্দর একটা উদ্যোগ, 36 দিন ব্যাপী যে স্মৃতিকথন, এটা খুবই ভালো উদ্যোগ। আমি সাধুবাদ জানাই, নয়া আলোকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার কাছে আমরা সর্বপ্রথম জানতে চাইবো, আপনি তো জুলাই যোদ্ধা, যিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং 5 তারিখ ফেনীতেও ছিলেন। সর্বপ্রথম 7 তারিখ ফেনীতেও ছিলেন। ধন্যবাদ, সুন্দর কোশ্চেন। জুলাই যোদ্ধাও বললেন, আবার জুলাই সম্পর্কে বলতে বললেন। জুলাই আসলে আমরা 36 জুলাই বলতেছি, জুলাই মাসে শুরু হয়েছে বলছে, কিন্তু আসলে আন্দোলনটা জুলাই থেকে শুরু হয় নাই। এটা শুরু হয়েছে আমি যেভাবে শুরু করছি বা আমি যেভাবে দেখি, এবং আমি যেভাবে এটাই সত্য বলে দাবি করতেছি, সেটা 2022 সালের 10 ডিসেম্বর, যেদিন বিএনপির সমাবেশ ছিল, যেটা আওয়ামী লীগ করতে দেয় নাই, আমরা পরে গোলাপবাগে গিয়ে করলাম, বা এমনকি বিএনপির সবাইকে, এমনকি পার্টি অফিস তালা মেরে দিছে, পার্টি সবাইকে গ্রেপ্তার করছে। তখন আমি আমার জায়গায় ফেসবুকে, আমার বন্ধু মহলে সব জায়গায় লিখছি, এদিন একটা কালো দিন, 25শে মার্চ আমি বলছি, স্পষ্ট বলছি। এর 25শে মার্চ থেকে আসলে যুদ্ধটা শুরু হয়েছে, বিএনপির মাধ্যমে এটা শুরু হয়েছে। বিএনপি বড় দল, নির্যাতিত দল, 25 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে বিএনপি আন্দোলন করছে, এমনকি বিএনপি আসলে আওয়ামী লীগের বড় শত্রুটা ছিল। এরপরে 10 ডিসেম্বর আমি গোলাপবাগে ছিলাম, আমাদের ছাগল নেতা, ফেনী নেতা, সবার সাথে দেখা করছি। এরপর থেকেই বিএনপি কিন্তু নিজেকে গোছানোর চেষ্টা করছে, হাসিনাকে টেক ওভার করা, কেয়ারটেকার ফেরানো, এটা লম্বা আন্দোলন শুরু হয়েছে। এটার আমরা মানে মুক্তিযুদ্ধের সাথে আমি কিন্তু মিলাইছি আমার অবস্থান কি করছি, কীভাবে যুদ্ধটা শুরু হয়েছে। এবং বিএনপি একটা নিরস্ত্র আন্দোলন বা একটা সংগ্রামের আন্দোলন করতে চাইছিল কেয়ারটেকার প্রবর্তন নিয়ে, কিন্তু এই জিনিসটা বিএনপি অভ্যুত্থান হতো চাই নাই, কিন্তু বিএনপি চাইছিল যে প্রেশার দিয়ে ক্রিয়েট করে হয়তো আওয়ামী লীগকে রাজি করানো যাবে। কিন্তু আওয়ামী লীগ আসলে প্রেশার ক্রিয়েট করে রাজি, আওয়ামী লীগ আসলে একটা মানে অথরিটেরিয়ান, এমনকি একটা ফেসিস্ট। আসলে ফেসিস্টকে আসলে এভাবে আপনি ভদ্র আন্দোলন, গণ অভ্যুত্থান ছাড়া সম্ভব না। আমি ফরাদ মজার ছাত্র, ফরাদ মজার গণ অভ্যুত্থান গঠন উনি অনেকে লম্বা সময় থেকে বলতেছে গণ অভ্যুত্থান ছাড়া সম্ভব না।
যাই হোক, এরপরে আমরা আন্দোলন করছি। আমি আমার মনে আছে, আমরা একটা তারিখ বলি, 5ই অক্টোবর 2023 সাল। ওই সময় আন্দোলন এক পর্যায়ে বিএনপি যখন লং মার্চ দিছে, আমরা ফেনী ছামালিয়া থেকে বিএনপি নেতৃবৃন্দের সাথে আমরা হচ্ছে মরিগঞ্জে রাস্তায় অংশগ্রহণ করি, এবং তখন বিএনপি প্রথম সফল হয়েছিল ফেনীতে হচ্ছে মানে আওয়ামী লীগের পুলিশি বাধা, সব বাধা অতিক্রম করে প্রথম হচ্ছে তারা এই এই জমায়েত বা এই আয়োজন করতে পারছে। আমি তখন বলছিলাম যে ফেসবুকে লেখা আছে, আমার পেজে লেখা আছে যে হাসিনা মুক্তি দিন ফেনীর। এরপর আমরা সবাই প্রিপারেশন নিয়েছি 28 অক্টোবর, ঐতিহাসিক 28 অক্টোবর। যে 28 অক্টোবরে মানে আমার মনে আছে 2006 সালে আমি তখন ঢাকায় ছিলাম, আমি তখন শিবিরের নেতা ছিলাম। তখন মানে 12 জন ভাইকে মানে পায়ে ফিস্টে আওয়ামী লীগ মেরে ফেলছিল। ঐতিহাসিক দিন, এবং আল্লাহর একই দিন হয়ে গেছে। ওই দিনও জামাতও কর্মসূচি দিয়েছে, বিএনপিও কর্মসূচি দিয়েছে, আবার আমরা সবাই সব দলে, আমার এবি পার্টিও কর্মসূচি দিয়েছে। ফেনী থেকে ছাগলিয়া থেকে যখন গেছে বিএনপি বড় দল, আমি কিন্তু বিএনপি সাথেই অ্যালায়েন্স আমি করছি। রাতের 12টা 1টার সময় আমি এই জয়নাল ভাই, মঈন ভাই, শেখ সাদে ওদেরকে রাজি করাই আমি কাঁধ ধরাই আমরা গেছি ঢাকায়। ফজরের আগ মুহূর্তে যে আমরা পৌঁছাইছি ঢাকায়, ঠিক আছে। মূলটা যেটা হয়েছে, যেটার জন্য আমরা স্বাধীনতা পাইনি, সেটা হচ্ছে জামাত আলাদাভাবে করছে, এবং কি জামাত শিবির হচ্ছে ওরা নারায় তাকবীর স্লোগান দিচ্ছে। কিন্তু ওরা যখন 12টার সময়, যে আমি যে বিজয়নগর ছিলাম আমাদের এবি পার্টির কার্যালয়ে, ওইখান থেকেই কিন্তু প্রথম গুলিটা শুরু হয়েছে, ঠিক আছে। এবং কি এইভাবে গুলি করতে পারে এটা আমাদের কল্পনাতীত ছিল। কিন্তু এর আগে কিন্তু ওবায়দুল কাদের কিন্তু হুমকি দিছিল যে গুলি করে মারা হবে বা আমরা থাকতে দেবো না, কিন্তু এটা কেউ সিরিয়াসলি নেয় নাই। মানে আমেরিকান রাষ্ট্রদূতের কথা অমান্য করে এভাবে করতে পারে, এটা আমাদের ধারণার মধ্যেই ছিল না। তখন হচ্ছে আপনার মানে ওরা যখন ফায়ারিং শুরু করে পুরো ছত্রভঙ্গ করে দিল, তখন আমি এবি পার্টিও আসলে তালা মেরে ঢুকে গেছিল। আমি কিন্তু মঞ্জু ভাই থেকে ওদের কথা না শুনিয়া আমি লাঠি নিয়ে বেড়ে গেছি। 3-4 ঘন্টা আমি যুদ্ধ করছি। ছাগল এগুলো আমাকে ফোন দিছে, ওরা সবাই দৌড় মারছে, আমি 4 ঘন্টা আমি যুদ্ধ করছি। এবং ওই দিনে আমি মারাত্মকভাবে আহত হয়েছি। আমি সারা শরীরে আমার বুলেট, এবং বুলেটগুলো আমি তারেক রহমানকে দেখানোর জন্য আমি রেখে দিচ্ছি। এবং কেউ ওই সব ফুটেজ দেখলে আমার সেই চিত্রটা পাবেন। মানে ওই দিন আমি আমার জীবনে দুঃখ ওইখানে পুলিশ মারতে পারিনি, কিন্তু কাদানে গাড়িতে আমি কিন্তু আঘাত করছি। কিন্তু 15 জুলাই হচ্ছে শুরু। আমি তখন বলছি যে এই স্লোগানে হচ্ছে হাসিনা মৃত্যুদিন। আমি স্পষ্ট লিখছি, আমার কাছে লেখা আছে, আজকে থেকে কাউন্টডাউন শুরু। যেভাবে আমি বলে আসছি আগের গুলা 25শে মার্চ আমি মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্ব শুরু হলো আর কি, দ্বিতীয় স্বাধীনতা কাউন্টডাউন শুরু হলো। তাই এই 15 জুলাই আমি তখন এর পরের দিনেই এই আমি যতটুকু মনে পড়ে আবু সাইদের ঘটনা তো এর পরের দিন ঘটলো। এরপরে যে রেল লাইট ব্লকের হবে, আমি দৌড়াই ছাগলাইয়া থেকে যে রেল লাইট ব্লকের অংশ নিয়েছি, আমার ছবি আছে। তারপর হচ্ছে মানে ওই অল্প লোক ছিল, টেকনিক্যালের লোকগুলো ছেলেগুলো ছিল, ফেনী কলেজের ছেলেগুলো আমি খুব বেশি দেখিনি, অল্প কিছু লোক। এরপরে 3টা-4টার সময় এরপরে হচ্ছে মানে নিজামাজারের মানে পুলিশের গাড়ি আসাতে সবাই ফেলাই গেছে। কিন্তু তারপরেও 1 ঘন্টা ছিল থাকতে পারছে নিজামাজার পুলিশ ছাত্রলীগের বিরুদ্ধে, এটা কিন্তু অনেক বড় সফলতা। তখন আমি ছাত্রদেরকে কোটা ফোন ওই যে মেসেঞ্জার আমি বলতেছিলাম, এই ভাই তোমরা ফালাইছো কেন, আমি তো আছি, তোমরা ফালাইও না, ঠিক আছে। কিন্তু ছাত্ররা তারপরে একটু সাহস করছে, এটা স্টার্ট, দিস ইজ দ্য স্টার্টিং আমাদের ফেনীতে কোটা মুভমেন্ট। এর আগে ছিল, কিন্তু ওইটা আপনার হচ্ছে এই আন্দোলন জুলাইয়ের সাথে রিলেটেড না। এর আগে যখন সাপোজ অনেকে বলে 2018 সালে কোটা আন্দোলন থেকে শুরু হয়েছে, যেটা নুরুরা করছে, বা 2018 সালে কেউ বলে যে কিশোর আন্দোলন থেকে শুরু হয়েছে। কারণ কিশোর আন্দোলন আসলে একটা ফ্যাক্ট, কারণ এই কিশোররাই পরবর্তীতে কিন্তু 2024 কিন্তু ওরাই শুরু করছে আন্দোলনটা। তাহলে কিশোর আন্দোলনও ফ্যাক্ট, 28 মানে 2018 নুরুরাদের আন্দোলনটা সত্য। কিন্তু আবার এই বিএনপি বা রাজনৈতিক কর্মীদের যে আন্দোলন দ্বিতীয় পর্ব মুক্তিযুদ্ধের, সেটাও সত্য। কিন্তু এটাই প্রতিষ্ঠিত বয়ান হওয়া উচিত বলে আমি মনে করছি। যাই হোক, এরপরে সবাই চেষ্টা করতেছে আসলে অন্য এলাকার সাথে মিলে আন্দোলনটা জমাইতে, ফেনীতে আসলে জমে নাই। তখন আমি বলতেছিলাম যে ভাই ফেনীতে একটা ইউনিভার্সিটি দরকার, ইউনিভার্সিটি ছাড়া সম্ভব না। নোয়াখালীতে কিন্তু আন্দোলন করতেছে, আমি দেখতেছি ভাই নোয়াখালীতে তো হইতেছে, ফেনীতে হইতেছে না কেন। তখন আমি আজিজদেরকে বলতেছিলাম, তোরা একটা ফেসবুক গ্রুপ খুল, সবগুলা কলেজের নেতা ছাত্রদেরকে অ্যাডমিন বানায়া কলেজে করলে এটা একটা বার্ষিক ইউনিভার্সিটি হয়েছে, ফেসবুক ইউনিভার্সিটি, তখন তোলা করা সম্ভব হবে। এই জমায়েত ছাড়া সম্ভব না। এটা কিন্তু চেষ্টা করছে, মানে ঢাকার সাথে কর্মসূচি দিয়ে পারছে, একবারও পারা নেই, নামলেই ছাত্রলীগ মাইরা দিতেছে মানে। কিন্তু এই আন্দোলনগুলা যাইতে যাইতে আন্দোলনের একদম টার্নিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে 3 তারিখ
সারা বাংলাদেশে কিন্তু আগে আন্দোলন হয়েছে, কিন্তু ফেনীতে 3 তারিখে প্রথম ছাত্র আন্দোলন করতে পারছে। এবং কি রিয়েল আসলে এক দফায় আসলে মানে আমরা যেটার জন্য বলতেছি হাসিনা বিরোধী আন্দোলন, এটা কিন্তু আসলে 3 তারিখে শুরু হয়েছে এক দফার মাধ্যমে, হাসিনার পদত্যাগ। আর এখন যে মানে সমন্বয়করা, আমার ডাকের ভিতরে ছোট ভাইরা, ওরা যে দাবিগুলো করতেছে, তো ওদের ডাকে আমরা গেছি, কিন্তু আমাদের রাজনীতি কোনো শেখ হাসিনা পতন যায়, ওদের ডাকে আমরা যাইনি। কিন্তু ছাত্ররা নামছে মানে শেখ হাসিনা নামতে হবে, এটা কোনো ভুল নেই। ছাত্র আন্দোলন সারা বিশ্বে পতনের মানে পরাজিত হওয়ার কোনো ইতিহাস নেই। 3 তারিখে প্রথম হচ্ছে, আমি জানি 3 তারিখ ইজ এ রিয়েল ইভেন্ট। আমি বলছিলাম যে এই যে 71-এর 75-এর 7ই মানে 15 আগস্ট ঘটে গেছে, এখন 3 নভেম্বর 7 নভেম্বরের অপেক্ষা। আমি ভাবে ফেসবুকে লিখছি 3 তারিখ যে মিলে যাবে আমি জানি না, ঠিক আমি বলছি 3 তারিখ বা 7 তারিখ, 3 তারিখ ও 7 তারিখে পতন হবে। এটা কি নভেম্বর এই মাসে হবে না এর পরের মাসে হবে, আই এম নট শিওর। কিন্তু আল্লাহর হুকুম 5 তারিখ 15 তারিখ মিলে গেছে, 15 জুলাই 3 তারিখও মিলে গেছে। 3 তারিখ এক দফা মানে হচ্ছে শেখ হাসিনার সারা বাংলাদেশের যে একটা অভ্যুত্থান ঘটে, মানে একটা বিশাল কিছু ঘটে। আমি ফেনীতে প্রথম, তখন আমি মিছিল করছি। এমনকি আমি জানি এটা গুরুত্বপূর্ণ, আমার কাছে ক্যামেরা, আমি নট এ ফটোগ্রাফার, কিন্তু এই বিশেষ ইভেন্টে আমি কিন্তু ক্যামেরা নিয়ে বের হই। 3 তারিখে আমি ক্যামেরা নিয়ে বেরিয়েছি, আমি জানি দিস ইজ এটা আজকে ঘটনা ঘটবে। আই এম ড্যাম শিওর, তাহলে আমার ক্যামেরাটাই প্রমাণ, ক্যামেরা নিয়েটাই হচ্ছে প্রমাণ হচ্ছে আজকে ঘটনা ঘটবে। 3 তারিখে আমি সবার ছবি দিচ্ছি, আমি মিছিল করছে, কিন্তু আমি ওর সাথে যে কথা বললাম কি ঠিক হবে কিনা, আমি কিছু এখান দিয়ে যাই, কিন্তু আমি তখন কিন্তু ক্যামেরা বের করে নিই, আমার ক্যামেরা দিয়ে ভাইয়া। এখন আমি ক্যামেরা বের করছি, আমাকে হচ্ছে সজীব আমাকে নিয়ে গেছে। আমি আজিজকে খুঁজতেছিলাম, আজিজ কোথায়, ঠিক আছে, আজিজ তো পাচ্ছি না। ওদের সাথেও যে আমার আগে দেখা হয়েছিল, কিন্তু অনলাইনে কথা বলতেছিলাম। পরে দেখি যে আপনার হচ্ছে ওরা নামাজ পড়তে বিশাল মানুষ, ওরে কোত্থেকে যে এতগুলো পোলাবেন আসলো, মানে অবাক। আরে ফেনী, আমি ফেসবুকে মানে ওই দিন রাতে স্ট্যাটাস দিয়েছিলাম, ফেনী মানেই আগুন। এতদিন ওরা কোথায় ছিল, ঠিক আছে, ইনকলাব জিন্দাবাদ, আমার খুব মনে পড়ে এই ফেনীর ছেলেটা আগুন। ওরা, আর আমি বললাম যে সংখ্যা অনেক, ওই সমন্বয় যাদেরকে চিন্তা বলতেছিলাম যে অ্যাটাকটা আমরা আগে করি, ওরা কিন্তু অস্ত্র হাতে সবগুলো আছে, এরা কিন্তু অ্যাটাক করে দেবে, ঠিক আছে। বিএনপি কোথায়, বিএনপি ওই দিক থেকে সাপোর্ট দিচ্ছে, বিএনপি রামপুরে আছে, হ্যাঁ বিএনপি রামপুরে ছিল, কিন্তু ওরা কিন্তু এই সাহসটা করতে পারেনি। আমরা যে আগে অ্যাটাকটা করতাম ওদেরকে, আমরা কিন্তু মহিলা সবগুলো মানে সবগুলোকে বের করে যেত, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ নাফিস ভাই, আপনার সূচনাটা, এই আন্দোলনে আপনার সূচনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এই পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাইবো, 4 তারিখ আমাদের স্বাধীনতার খুব আগ মুহূর্তে, একেবারে ফাইনাল ডেস্টিনেশনে যখন আমরা প্রায় পৌঁছে গেছিলাম, তখন আমাদের ফেনীতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং আপনি স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন। আমি এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো, সেই দিন সেখানে কি ঘটেছিল, আপনি নিজ চোখে কি দেখেছিলেন, যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। এবং 7 তারিখে আপনার ভূমিকাটা কি ছিল, পুরো বিষয়টা আমাদেরকে একটু যদি বিস্তারিত বলতেন। ধন্যবাদ। 4 তারিখ আসলে ঐতিহাসিক দিন। 3 তারিখে যখন হচ্ছে মানে এক দফা হয়ে গেছে, এরপরে কিন্তু আন্দোলন আমি যখন মাঠে থাকার প্রতিহত করার ঘোষণা দিয়েছে, তখন 4 তারিখে আসলে বড় আন্দোলনটা শুরু হয়েছে। আমি থানাপাড়া থেকে যখন বেরিয়েছি, সবাই আমাকে বলতেছে যাস না, ঠিক আছে। আমি ক্যামেরা নিয়ে বেরিয়ে গেছি, আমি জানি কিছু বললাম যে ক্যামেরা নিয়ে বের হই, গুরুত্বপূর্ণ ইভেন্ট। আমি 12টার সময় পৌঁছাইছি ফেনীতে। আমি ঠিক শহীদ মিনার দিয়ে ঢুকছি, এখান দিয়ে যাই আমি, এই শহীদ মিনার দিয়া যাইয়া হচ্ছে এই আপনার হচ্ছে খেজুর চত্বর দিয়া আমি এই মূল জায়গায় গেছি, মহিপালে। ওরে বাবা, এইভাবে যে নিজামাদেরই তার ক্ষমতা দেখা, আসলে ফেনী হচ্ছে নিজামাদেরই ছাত্রলীগ, এটা হচ্ছে বাংলাদেশের 1 নম্বর ইউনিট। কিন্তু অন্য বাংলাদেশে কিন্তু মুক্তিযুদ্ধ বা অন্য কিছু বললেও ফেনীতে কিন্তু অস্ত্রের ধাপড়টা হচ্ছে বড় জিনিস। ওই দিন কিন্তু নিজামাদেরই অস্ত্র ধাপড় দেখানোর ডেট, এবং এটা যে এইভাবে ভয়ঙ্কর হবে, মানে এতগুলা সন্ত্রাসী এসে নিয়ে আসছে অস্ত্র হাত দিয়া, মানে ভয়ানক, খুবই ভয়ানক। এবং যে কেসে আমি তো বলছি কি ঘটনা ঘটবে আজকে, আমি তো আসলে, এবং আলটিমেটলি আমিও যে ভয় পেয়ে, আমি মারাত্মক ভয় গেছি। এমনকি আমি ক্যামেরাটা লুকিয়ে ফেলছি, আমি জানি ক্যামেরা ভাঙিয়ে ফেলবে। আমি এখান দিয়ে যাইয়া আমি মানে আন্দোলন লোক বা দিকে যাচ্ছি, কোথাও না বুঝাইয়া আমার আর ছিল লাল এটা আমি তো আগে খুলে ফেলছি। এখান দিয়ে যাইয়া সত্যি যে আমি ঠিক স্টারলাইন পার হয়ে অংশগ্রহণ করছি, আমার ভিডিওর মধ্যে এটা আছে। ওখানে নামাজ পড়লো, নামাজ হওয়ার পরে এই আক্রমণটা আসলে করছে। আর আমি প্রথম ওদেরকে বলছিলাম যে অ্যাটাকটা আমরা আগে করি, আমরা সংখ্যা অনেক, ঠিক আছে। আমি যাদেরকে চিনি বা যাদের সাথে কথা বলছি তাদেরকে আমি বলছি, কিন্তু আসলে অ্যাটাকটা আগে বলতে আমরা ধাওয়া ফলটা করলে ছাত্রদের মধ্যে যে স্পিডটা ছিল, আন্দোলনের স্পিড, ইনকিলাব জিন্দাবাদ মানে দফায় দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, এটা কিন্তু প্রচুর স্পিডি একটা জিনিস, ঠিক আছে। মানে লেগেছে রক্তে আগুন লেগেছে, ঠিক আছে, এটা সম্ভব হইতো। কিন্তু যাই হোক,
আওয়ামী লীগ ছাত্রলীগ আগেই অ্যাটাকটা করে দিয়েছে, এবং কি মহিশালে তখন স্লোগান দিচ্ছিলাম ঠুস ঠুস ঠুসু, মানে কি ভয় লাগে, আমার ভিডিওতে দেখবেন বা আপনারা দেখছেন সবাই। আমি তো দিচ্ছি 14 গ্রামের দিকে, ঠিক আছে। আর হচ্ছে আর সবচেয়ে বেশি আহত হয়েছে যারা প্রথমে সামনের জায়গা ছিল, ওইখানে আহতটা বেশি হয়েছে। কিন্তু নিহতের সংখ্যাটা বেশি হয়েছে আপনার হচ্ছে পাসপোর্টের দিকে, ওই জায়গাতেই। আর ওইদিকে সম্ভবত অস্ত্রধারী গুলা, মানে ওই দিকে আমাদের দিকে অস্ত্রধারী ছিল। আর আমি বলি, আমরা প্রথমে ছিলাম যে হাজারি রোডের মাথায়, পুলিশ তো নিষ্ক্রিয় ছিল, পুলিশ দাঁড়াইয়া ছিল। পরে দেখি যে আমরা হাজারি রোড থেকে ধাওয়া পাওয়া দাওয়া করতেছি, পরে ওইখান থেকে আইসা যে হাজারি রোডের সামনে আসছে। এখন ছাত্ররা আমরা বললাম যে আমরা যদি সামনে আগাই তাহলে ছাত্রলীগও সামনে, পুলিশও পেছনে, আমরা মাঝখানে একটা ফিনিশিং খাইয়ে দেবো, ঠিক আছে। তখন বলছে না ভাই, ছেলেগুলো কিন্তু আন্দোলনের রিয়েল আন্দোলনকারী, ওরা কিন্তু মাঠ থেকে শিখছে পুলিশকে ট্যাকেল দেয়া। বিএনপির সাথে আমি আন্দোলন করছি, অন্য দলের সাথে আন্দোলন করছি, ওরা কিন্তু এই ট্যাকেল গুলো যাবে না, যেটা ছাত্ররা শিখছে। ওরা বলছে ভাই সামনে আগান যাবে না, গেলে ধরা খেয়ে যাবো, পুলিশ আমাদের মাঝখানে পড়ে যাবো। তখন আমরা আরো ব্যাগে চলে গেছি। এরপরে ওরা কিন্তু ছাত্রলীগ আবার আঘাত শুরু করছে, মারা শুরু করছে। আমার ক্যামেরায় 5-6 জন আমি ছবি তুলছি আহত হওয়ার ভয়ানক। আমি হচ্ছে এরপরে একটা দোকান ছিল, আমি দোকানে টাকা দিয়ে দিয়েছি, সবাই খা। ওইখানে আমার সামর্থ্য অনুযায়ী সবাই যায় ওখানে খাইছে। নাফিস ভাই, আপনি তো 4 আগস্ট ফেনীতে ছিলেন, যে আমাদের ফেনীতে যে সকল ভাইরা শহীদ হয়েছে পুলিশের গুলিতে হোক কিংবা আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে, সেই ধরনের কোনো ঘটনা কি আপনার চোখের সামনে হয়েছিল? এই বিষয়ে আমাদেরকে কিছু বলবেন। চোখের সামনে হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা আমাদের মানে আহত নিহতদের দেখার ব্যাপারটা চেয়ে আমরা জানি যে নিহত হবো, আহত হবো, কিন্তু এটা মূল ফোকাস না। আমাদের হাসিনাকে সরাইতে হবে, আমাদের প্রতিশোধ লাগবে, এটা হচ্ছে মূল ফোকাস। সাপোজ আমি বলছি যে সবাই লাল কাপড় বাঁধো, এখন মূল শত্রু হাসিনার চেয়ে বড়, ওই দিনের ঘটনার পর হাসিনার চেয়ে বড় শত্রু দাঁড়াই গেছে জামায়াত। আমি বের হয়েছি হচ্ছে এই আমাদের মরিগঞ্জ রোড দিয়া, ঠিক আছে, মরিগঞ্জ রোড দিয়া মুদাসির সহ ও কিন্তু প্রচুর ছেলে নিয়ে আসছে। মুদাসির সহ বেরিয়েছি, তখন দেখি যে 2 জন দৌড়াতে আসতেছে। ওরা শুনছে যে উনি বলে যে ভাই মুদাসির আমার আমরা করে ধরছে, ভাই আওয়ামী লীগকে ছাড়িয়ে না, আওয়ামী লীগকে ছাড়িয়ে না, আমার ভাই তো মারা গেছে, আমার ভাই তো মারা গেছে। আমরা ধরে বলে যে সাহস রাখেন, এর প্রত্যেকটা হত্যার বদলা হবে, হাসিনার যাবে, হাসিনার বাপও যাবে, ঠিক আছে। কিন্তু আমরা যে হসপিটালে যাবো এই কারণ হচ্ছে আমি এখন ঢুকতে গেলে আমিও মাই খাবো, ছাত্রলীগ আসলে আমরা হচ্ছে কিভাবে ফলাবো, কারণ আমরা এরপরে কর্মসূচি কি, তাকে এটা হচ্ছে মূল ফোকাস। আমি হচ্ছে এই ফ্যামিলি শহর দিয়ে আসিনি, আসলে জানি যে আমি ধরা খাবো, আমি আসছি মরিগঞ্জ দিয়ে ঢুকে গেছি। আর নিহতের স্মৃতি হচ্ছে আমার এটা, আর ছবিগুলো তো আমি ফেসবুকে দেখছি, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর পরে হচ্ছে আমি সব শহীদের বাড়িতে গেছি। জি নাফিস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যায়ে আছি আমরা আমাদের অনুষ্ঠানের। এই পর্যায়ে আমি নাফিস ভাইয়ের কাছে জানতে চাইবো, আসলে যে উদ্দেশ্যে আমাদের আন্দোলন শুরু হয়েছিল 36 তারিখের অভ্যুত্থানের মাধ্যমে হচ্ছে আমরা সফল হয়েছি, আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। আজকে স্বাধীনতার 1 বছর পেরিয়েছে। আমি আসলে নাফিস ভাইয়ের কাছে জানতে চাইবো, আমরা আন্দোলন করেছি, সফল হয়েছি, স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের স্বাধীনতা কি সফল, আমাদের প্রত্যাশার কি প্রতিফলন হচ্ছে আজকে বর্তমান পরিস্থিতি বিবেচনায়? এই বিষয়ে আপনার মতামত কি? আসলে যে বিপ্লবটা হয়েছিল যেভাবে আমরা চাইছিলাম, এটা তো ব্যাধ হয়ে গেছে। 5 তারিখে আসলে ব্যাধ হয়ে গেছে, 5, 6, 7 কেন হচ্ছে আন্দোলন করতে ছাত্ররা, এরপরে ওয়াকার হচ্ছে, এরপরে জামাত, তারপরে হচ্ছে বিএনপিকে ঢুকাই আসে হচ্ছে তার পিঠটা বাঁচাই ফেলছে। ওই দিন আসলে ব্যাধ হয়ে গেছে। আসলে আমরা তত্ত্বাবধায়ক দাবিতে আন্দোলন করিনি, আমরা হচ্ছে পুরো জিনিসটার পরিবর্তন, ফেসিস্ট ব্যবস্থার পরিবর্তন। কিন্তু এখন বিএনপি জামাত ঢুকে তত্ত্বাবধায়ক একটা নিয়ে আসছে। আসলে জাতীয় সরকার হইলে আসলে ব্যাপারটা ভালো হতো, আর বা বিপ্লবী সরকার হইলে, কিন্তু বিপ্লবী মেজাজ হয় নাই। আর কি মানে আসলে অনেক কিছু হয় নাই, কিন্তু সামথিং ইজ বেটার দেন নাথিং। ধন্যবাদ নাফিস ভাই, আমরা আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমি আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইবো, আপনি অনেকটা হ্যাপি না, যদিও সামথিং ইজ বেটার দেন নাথিং, বাট আমি আপনার কাছে জানতে চাইবো আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? আমি অবশ্যই একটা স্বাধীন, স্বনির্ভর, মানে কল্যাণকামী রাষ্ট্র বাংলাদেশ দেখতে চাই, ঠিক আছে। এখন আমরা যে মানে 75 পরে জিয়া রহমান আসার পরে যে সংস্কারটা হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম, এখন ইউনুসের নেতৃত্বে আমরা সেই একটা সুযোগ আমাদের তৈরি হয়েছে, এবং সেই সংস্কারটা হচ্ছে আমরা যেটাও অল্প স্বল্প হইলেও বাস্তবায়ন করে আমরা নতুন একটা বাংলাদেশ তৈরি করব। আর সবাই যদি আসলে জুলাইকে ধারণ করি, বা 71কেও 71 বিষয়টাও ধারণ করি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই এই বাংলাদেশকে আমরা আগে নিয়ে যাব। সবাই পারছে, আমরাও পারবো, কিন্তু হয়তো আমরা 100% পারবো না, সম্ভাবনা মানুষের সীমাবদ্ধতা আছে, কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা করলে আমরা সর্বোচ্চ জায়গায় যেতে পারবো।
দর্শক, আমরা আমাদের জুলাই বিপ্লবের স্মৃতি কথন এই পর্বের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ নাফিস ভাইকে আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। আর আজকের পর্বটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। পরবর্তী পর্বে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই বিপ্লবের নতুন কোনো যোদ্ধা। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ইমতিয়াজ আরিয়ান, ইন্টারন্যাশনাল ট্রাভেলার। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সালাম আলাইকুম।